আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের আরেকটা প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অথবা বিটা কয়ের ফাইনম্যান চিত্র আঁকো। তো আমরা গত ক্লাসে মৌলিক কণা সম্পর্কে জেনেছিলাম, যেটা হচ্ছে এটার সাথে একটু সম্পর্কিত। আমরা আবার একটু দেখে নেই যে মৌলিক কণা হচ্ছে দুই প্রকার। আমাদের এই মহাবিশ্বের যে তৈরি হচ্ছে প্রত্যেকটা বস্তু বা কণা, তো সেই মৌলিক কণাগুলো অর্থাৎ যে কণাগুলো থেকে প্রত্যেকটা অ্যাটম তৈরি হচ্ছে, আর অ্যাটম থেকেই তো প্রত্যেকটা বস্তু তৈরি হয়। তো মৌলিক কণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন। তো আবার ফার্মিয়ন হচ্ছে দুই প্রকার, কোয়ার্কস এবং ল্যাপটনস। এই ফার্মিয়ন থেকেই সকল বস্তুগুলো তৈরি হয় মহাবিশ্বের। এবং এই বোসনগুলোর কাজ কি? এই বোসনগুলোর কাজ হচ্ছে বিভিন্ন আমাদের এই মহাবিশ্বের মধ্যে চারটা মৌলিক ফোর্স রয়েছে, বল রয়েছে। সেই বলগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচুম্বকীয় বল, স্ট্রং ফোর্স বা শক্তিশালী বল, উইক ফোর্স বা দুর্বল বল, গ্রেভিটেশন বা মহাকর্ষীয় বল। তো এই যে বলগুলো রয়েছে, এই বলগুলো হচ্ছে বহন করে নিয়ে যায় এই বোসন। তো ফার্মিয়নের এই পরিবার বা সদস্যের মধ্যে কোয়ার্কসকে আমরা আবার 6টা ফ্লেভার দেখতে পাই কোয়ার্কসের: আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম। আর ল্যাপটনসের 6টা হচ্ছে ইলেকট্রন, মিওন, টাউ, ইলেকট্রন, নিউট্রিনো, মিওন, নিউট্রিনো, টাউ, নিউট্রিনো। তো ইলেকট্রন, মিওন এবং টাউয়ের চার্জ হচ্ছে -1, এবং ইলেকট্রন, নিউট্রিনো, মিওন, নিউট্রিনো এবং টাউ, নিউট্রিনো বা নিউট্রিনো যেগুলো আছে এগুলোর চার্জ হচ্ছে 0, মানে এদের কোনো চার্জ নেই। তো এই কোয়ার্কস এবং ল্যাপটনস একে অপরের সাথে ইন্টারাকশনের মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করে, বা আমরা ওইখান থেকে দেখব যে দুর্বল নিউক্লিয় বলের সাহায্যে কিভাবে আমরা এখানে বিটা কয়টা দেখতে পাই। তো এবার আমরা দুর্বল নিউক্লিয় বল বা বিটা কয়ের চিত্রটা দেখব এবং এর বেসিক ব্যাপারগুলো জেনে নেব। তো আমরা সকলেই তো জানি যে প্রত্যেকটা বস্তু অ্যাটম দ্বারা তৈরি, মানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে অ্যাটম। অ্যাটমের ভিতরে কি থাকে? অ্যাটমের ভিতরে থাকে নিউক্লিয়াস এবং বাহিরে ইলেকট্রনগুলো থাকে। এবার একটা অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং থাকে কি নিউট্রন। এই প্রোটনগুলোকে ভাঙলে আরও 3টা জিনিস পাওয়া যায়। সেই 3টা জিনিস কি? দেখো, এখানে সবচেয়ে মৌলিক কণা যাদেরকে আর ভাঙাই যায় না সেগুলাই হচ্ছে কোয়ার্কসের যে এগুলো আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম, এগুলো একে অপরের সাথে মিক্সড হয়ে নতুন নতুন পদার্থ তৈরি করে। এখন আমাদের যে প্রোটন আর নিউট্রন রয়েছে, এটা কিভাবে তৈরি হয়? প্রোটন এবং নিউট্রন তৈরি হয় হচ্ছে এই যে কোয়ার্কসের 2টা আপ এবং একটা ডাউন কোয়ার্কস মিলে এই প্রোটনটা তৈরি হয়। আর এই প্রোটনটা তৈরি হওয়ার জন্য এদেরকে একসাথে যে আগলে রাখে ওইটা হচ্ছে স্ট্রং ফোর্সের ক্ষেত্রে গ্লুয়ন। এই গ্লুয়ন কী করে? এদেরকে একসাথে আবদ্ধ করে রাখে এবং সেটা প্রোটন উৎপন্ন হয়। আর নিউট্রন কীভাবে উৎপন্ন হয়? নিউট্রন উৎপন্ন হয় হচ্ছে 2টা ডাউন কোয়ার্কস একটা আপ কোয়ার্কস মিলে এই নিউট্রনটা তৈরি হয়। তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এবার এখানে খেয়াল করো, যেহেতু একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, আমরা সকলেই জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত বা পজিটিভ চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে চার্জলেস। তাহলে এই সম্পূর্ণ যে নিউক্লিয়াসটা রয়েছে, সম্পূর্ণ নিউক্লিয়াসের চার্জ হবে পজিটিভ চার্জ। এবার কোনো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি নিউট্রন সংখ্যা বেশি থাকে এবং প্রোটন সংখ্যা কম থাকে, তো সেই ক্ষেত্রে কি ঘটবে? তো যদি নিউট্রন সংখ্যা বেশি থাকে এবং প্রোটনের সংখ্যা কম থাকে, তাহলে এই নিউট্রন কি হবে? প্রোটন হয়ে যাবে। তো হঠাৎ করে যদি নিউট্রন প্রোটন হয়ে যায়, তাহলে নিউক্লিয়াসের ভিতরে চার্জের ভারসাম্য রাখতে হলে অবশ্যই একটি ঋণাত্মক কণা ওইখান থেকে নির্গত হতে হবে। মানে কি, অনেক ধরনের অ্যাটম থাকে যে অ্যাটমগুলোর ভিতরে নিউট্রন সংখ্যা বেশি থাকে এবং প্রোটন সংখ্যা কম থাকে। তো সেই ক্ষেত্রে ওইখানে কি হয়? একটা ইন্টারাকশনের মাধ্যমে নিউট্রনটা প্রোটনে পরিণত হতে থাকে। তো যখন এই নিউট্রনটা প্রোটনে পরিণত হবে, তো এদের মধ্যে একটা ইন্টারাকশন হবে। তো এই যে নিউট্রন এবং প্রোটনের মধ্যে, তো এই যে নিউট্রন প্রোটন হয়ে যাচ্ছে, তো কিভাবে হচ্ছে এটা হচ্ছে ওইখানে একটা জিনিসের এক্সচেঞ্জ ঘটে। তো সেই জিনিসটা মূলত কি? সেটাই হচ্ছে W-। খেয়াল করো, এখানে এই যে বোসনগুলো থাকে, এই বোসনগুলো মূলত বিভিন্ন এই পার্টিকেলগুলা যখন একটা আরেকটার সাথে ইন্টারাকশান করে, একটা কোয়ার্কস বা ল্যাপটনস আরেকটার সাথে ইন্টারাকশান করে, তখন সেখানে কিছু কণা বের হয়ে যায়, বা ওই জিনিসটার জন্যই আসলে ওই ইন্টারাকশানটা হয়। তো আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে যে জিনিসটার এক্সচেঞ্জ ঘটে, আমরা গত ক্লাসে দেখছি, সেটা হচ্ছে ফোটন। আর স্ট্রং ফোর্সের ক্ষেত্রে যে জিনিসটা এক্সচেঞ্জ ঘটে সেটা হচ্ছে গ্লুয়ন। আর উইক ফোর্স বা দুর্বল
দুর্বল বলের ক্ষেত্রে যে জিনিসটার এক্সচেঞ্জ হয় একে অপরের সাথে, যার ফলে এই প্রোটন নিউট্রন বা নিউট্রন প্রোটন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে W প্লাস W মাইনাস Z0। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখব যে নিউট্রন সংখ্যা বেশি প্রোটন সংখ্যা কম এবং নিউট্রন প্রোটন হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে W মাইনাস বা W মাইনাসের এক্সচেঞ্জ করবে W মাইনাস বোসনের। তো আমরা কি বলতে পারি যে নিউট্রন প্রোটন হয়ে যাওয়া এটা আসলে কি উইক নিউক্লিয়ার ইন্টারাকশনের মাধ্যমে হয়, আর সেখানে W মাইনাস বোসন হচ্ছে এক্সচেঞ্জ পার্টিকেল। তো এবার দেখব যে আসলে কিভাবে এই প্রক্রিয়াটা ঘটে, মানে নিউট্রন যে প্রোটন হয়ে যাচ্ছে আসলে এটা কিভাবে হয়। তো নিউট্রন কি কি দ্বারা তৈরি হয়, নিউট্রনকে ভাঙলে কি কি পাবো, নিউট্রনকে ভাঙলে পাবো হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক। আর প্রোটনকে ভাঙলে কি কি পাওয়া যাবে, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। এবার নিউট্রন থেকে প্রোটন হইতে গেলে অবশ্যই কি হইতে হবে, একটা ডাউন কোয়ার্ক আপ কোয়ার্কে পরিণত হতে হবে, তখনই দুইটা আপ কোয়ার্ক হবে একটা ডাউন কোয়ার্ক হবে, তাই তো। এবার আমরা যদি খেয়াল করি, দেখো আমরা নিউট্রনগুলা, এই যে নিউট্রনটার ক্ষেত্রে আমরা চিত্রটা আঁকবো। তো এখানে কি কি আছে, দুইটা আপ, নিউট্রনের ক্ষেত্রে দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক। তো এখানে আমরা লিখি ডাউন কোয়ার্ক। হ্যাঁ, খেয়াল করো। তো এই যে এটা হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে দুইটা ডাউন কোয়ার্ক থাকে একটা আপ কোয়ার্ক থাকে। এখন আমাদের কি পরিবর্তন করতে হবে, এই যে নিউট্রনটা প্রোটন হইতে গেলে একটা ডাউন কোয়ার্ক কি করতে হবে, আপ কোয়ার্কে রূপান্তর করতে হবে। তাহলে এই ডাউন কোয়ার্ক তো ঠিক থাকলো, এই আপ কোয়ার্কও ঠিক থাকলো, কিন্তু এই ডাউন কোয়ার্কটাকে কি করব, আপ কোয়ার্কে পরিণত করে দিব, তখনই কি হবে, দুইটা আপ কোয়ার্ক হয়ে যাবে একটা ডাউন কোয়ার্ক হয়ে যাবে। তো আমরা পরিবর্তনটা কোথায় করলাম, এখানে করলাম না, এই ভার্টেক্সের মধ্যে। তো এই ভার্টেক্সের মধ্যে যখনই পরিবর্তন হবে সেখানে কি বের হয়ে যাবে বা কিসের এক্সচেঞ্জ হবে, ওইখানে W মাইনাসের এক্সচেঞ্জ হবে। আমাদের অবশ্যই মনে থাকবে যে আমাদের যে কোয়ার্কসগুলো থাকে সেই কোয়ার্কসের ক্ষেত্রে আপ ডাউন চার্মস টেন্স টপ বটম এগুলোর ক্ষেত্রে আমাদের যে ফাইনম্যান চিত্রটা হয় সেই চিত্রের ক্ষেত্রে ইলেকট্রন যাচ্ছে ভার্টেক্সের মধ্যে আপতিত হয় তারপর চলে যায়, সেক্ষেত্রে এই তীর চিহ্নটা ব্যবহার করা হয়। যখন আমরা দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে বা এই ধরনের এই যে W প্লাস W মাইনাস Z0 এগুলার এক্সচেঞ্জ দেখব, তখন যে জিনিসটা ব্যবহার করা হয় এই যে ডট ডট এইরকমভাবে ব্যবহার করা হয় এটার এক্সচেঞ্জ। আবার যখন স্ট্রং ফোর্সের ক্ষেত্রে দেখব, মানে গ্লুয়নের এক্সচেঞ্জ হচ্ছে, তখন আমরা এই স্পাইরাল যে চিত্রটা থাকে বা স্পাইরাল রেখাটা এভাবে দিব। তো এখানে আমাদের কি এক্সচেঞ্জ হবে, W মাইনাস। তো সেই ক্ষেত্রে আমাদের ডট ডট এই যে এরকমভাবে এক্সচেঞ্জটা প্রকাশ করতে হবে। তো এখানে W মাইনাস চলে যাবে। তো এই জিনিসটা আমি আবার বলি, কি বললাম, যে নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক, আর প্রোটন হচ্ছে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। এখন এই নিউট্রন যখন প্রোটন হবে তখন এই যে দুইটা ডাউন কোয়ার্ক থাকে, এই দুইটা ডাউন কোয়ার্কের একটা ডাউন কোয়ার্ক আপ কোয়ার্কে রূপান্তরিত হতে হবে। যখন এটা রূপান্তরিত হবে সেখান থেকে আসলে এক্সচেঞ্জ হবে W মাইনাসের, W মাইনাস বোসনের। তো এই যে ডাউন কোয়ার্কটা যখন আপ কোয়ার্ক হয়ে গেল তখন এই যে W মাইনাসটা এখানে বের হয়ে গেল। তো আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে প্রকাশ করব, মানে এখানে পরিবর্তন হয় না এই দুইটার মধ্যে, শুধু এখানে গিয়ে এটা কী করলো, ডাউন কোয়ার্ক আপ কোয়ার্ক হয়ে গেল এবং দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে হয়ে গেল প্রোটন। তো এই যে W মাইনাস বোসনটা নির্গত হলো এখান থেকে, যে ডাউন কোয়ার্ক যখন আপ কোয়ার্কে পরিণত হলো তখন W মাইনাস বোসন নির্গত হলো। এই W মাইনাস বোসনটা খুব অল্প সময় টিকে থাকে, মানে এটি খুব তাড়াতাড়ি কি হয়, ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পর কি উৎপন্ন করে, ওইখানে এই W মাইনাসটা ভেঙে যাওয়ার পরে উৎপন্ন করে হচ্ছে একটা ইলেকট্রন, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, এই ইলেকট্রনটা উৎপন্ন করে যেটা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, ইলেকট্রন। আর সাথে সাথে আরেকটা জিনিস উৎপন্ন করে, সেটা হচ্ছে একটি অ্যান্টি নিউট্রিনো, মানে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। ইলেকট্রনের অ্যান্টি নিউট্রিনো মানে কি, এই যে এরকম নিউ এটা হচ্ছে নিউট্রিনো, এটার উপরে যখন ভার দিব তখন হবে ইলেকট্রন নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এবার তীর চিহ্নটা দেখো, যখন আমরা একটা পার্টিকেল লিখি তখন তীর চিহ্ন, আমরা গত ক্লাসে বলছি যে তীর চিহ্ন হয় সামনের দিকে, যখন তার বিপরীত পার্টিকেলটা থাকে তখন সে যদিও বের হয়ে যাচ্ছে কিন্তু তার দিকটা হবে নেগেটিভ। তো সেই ক্ষেত্রে এই ইলেকট্রনের যে অ্যান্টি নিউট্রিনো ইলেকট্রনটা, সেটা দিক কোন দিকে হবে, অবশ্যই এটার ভিতরের দিকে, মানে দিকটা চেঞ্জ হবে, কিন্তু এটা এখান থেকে বের হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তার দিকটা ভিতরের দিকে দিতে হবে।
তার মানে এই W- বোসন সাথে সাথে বা কিছুক্ষণ টাইম মানে অল্প সময় থেকে তারপর ভেঙে যায় এবং সেখানে ইলেকট্রন এবং ইলেকট্রনের অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হয়। এই অ্যান্টি নিউট্রিনোর প্রায় ভরহীন, মানে ধরা যায় না এমন ক্ষুদ্র একটা কণা, ভর নাই, মাসলেস। তো এই পুরো প্রক্রিয়াটা যদি আমরা সংক্ষেপে আবার বলি তাহলে কি বলতে পারি যে কোনো একটা অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে যদি নিউট্রন সংখ্যা বেশি থাকে এবং প্রোটন সংখ্যা কম থাকে তাহলে ওই নিউক্লিয়াসের ভিতরে অস্থিতিশীলতা তৈরি হয় এই নিউট্রনের। তো নিউট্রনের স্থিতিশীল না থাকার কারণে সেখানে কি হয়, ওই নিউট্রনটা প্রোটনে পরিণত হয়। তো এটা পরিণত হওয়ার জন্য কি ঘটে, এখানে চার্জ ব্যালেন্স রাখতে এই W- নির্গত হয় বা বের হয়ে যায়, বোসন বের হয়ে যায়, W- বোসনটা বের হয়ে যায়। তো ওই W- যে স্থিতিশীলতা এটা খুবই অল্প, এই অল্প থাকার কারণে W- ভেঙে তৈরি করে কি ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রিনো। তারপর কি ঘটে, কোয়ার্ক লেভেলে আমরা দেখতে পাই যে আসলে কি ঘটে। কোয়ার্ক লেভেলে দেখা যায় যে আমরা জানি যে দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক মিলে হয় নিউট্রন, আর যখন এটা প্রোটনে পরিণত হবে তাহলে একটা ডাউন কোয়ার্ক কী হবে, অবশ্যই একটা আপ কোয়ার্ক হইতে হবে, কারণ দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে হয় প্রোটন। হ্যাঁ, তাহলে একটা ডাউন কোয়ার্ক যখন একটা আপ কোয়ার্কে পরিণত হচ্ছে তখন ওইখান থেকে নির্গত হয় W- বোসন, আর এই W- বোসন ভেঙে গিয়ে হয় ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রন। এতে করে চার্জ সংখ্যাও সংরক্ষিত থাকে এবং ইলেকট্রন অ্যান্টি নিউট্রনে বের হয়ে যাওয়ার কারণে এখানে এটাও সংরক্ষিত থাকে, মানে প্লাস মাইনাস মিলে 0 হয়ে যায়, তো এটাও সংরক্ষিত থাকলো। তো এখানে আমরা এই চিত্রের মধ্যে এটাও লিখে দিব যে একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক মিলে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক অর্থাৎ নিউট্রন প্রোটনে পরিণত হলো। তো এখানে এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি। এবার খেয়াল করো এই বিটা প্লাস ক্ষয়টা, হ্যাঁ বিটা প্লাস ক্ষয়টা বিটা মাইনাস ক্ষয়ের মতোই। তো এক্ষেত্রে কি ঘটে, আমরা দেখলাম যে যখন নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন সংখ্যা বেশি হয় এবং প্রোটন সংখ্যা কম হয় সেক্ষেত্রে নিউট্রন প্রোটনে পরিণত হয়। তো এবার যদি তার উল্টাটা হয়, অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি এবং নিউট্রন সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, এই প্রোটন কি হবে, নিউট্রনে পরিণত হবে। প্রোটনটা যখন নিউট্রনে পরিণত হতে থাকবে তখন সেখানে আরও দুইটা কণা এখানে আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে পজিট্রন এবং নিউট্রিনো। হ্যাঁ, তো এটা আসলে কীভাবে ঘটে সেটাই আমরা ফাইনম্যান চিত্রের মাধ্যমেও দেখব, আবার পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো আমরা কি বললাম যে কিছু নিউক্লিয়াসে খুব বেশি প্রোটন থাকে, এতে নিউক্লিয়াস কি হয়, অস্থিতিশীল হয়ে পড়ে। তো এক্ষেত্রে একটি প্রোটন রূপান্তরিত হয়ে নিউট্রনে পরিণত হয়। তো আমরা জানি যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ +1 আর নিউট্রন তো চার্জলেস, নিউট্রনের কোনো চার্জ নাই। তো সেক্ষেত্রে নিউট্রনের চার্জ 0, অর্থাৎ প্রোটন থেকে নিউট্রন হলে একটি ধনাত্মক চার্জ কি হয়, কমে যায়। তো চার্জের এই পার্থক্যকে সামঞ্জস্য করতে হলে একটি ধনাত্মক কণা নির্গমন হতে হবে, সেই ধনাত্মক কণাটাই হচ্ছে এই যে পজিট্রন। হ্যাঁ, ইলেকট্রনের অ্যান্টিকণা কি পজিট্রন, ইলেকট্রন নেগেটিভ হলে এই পজিট্রন হচ্ছে পজিটিভ, তো বিপরীত। তো এই রূপান্তরটা কিভাবে ঘটে, এই রূপান্তরটা ঘটে হচ্ছে যে এই প্রোটনটা নিউট্রনে পরিণত হচ্ছে, এর ভিতরে আসলে কি হয়, এর ভিতরে হচ্ছে W+ নামক একটা বোসন নির্গত হয়। তো আমরা এখানে খেয়াল করলে দেখব যে যখন দুর্বল নিউক্লিয় বলের কথা বলি তখন কি নির্গত হতে পারে, W+, W- আর হচ্ছে Z0। তো এই ক্ষেত্রে যে বিটা প্লাস ক্ষয়ের ক্ষেত্রে আসলে নির্গত হয় হচ্ছে W+ বোসন। হ্যাঁ, তো এখানে খেয়াল করো আমরা কিভাবে চিত্রটা আঁকতে পারি। তো আগেরটার মতো তো আমরা এখানে লিখে নেই, এটা হচ্ছে দুইটা আপ আর একটা ডাউন, আর একটা হচ্ছে দুটো ডাউন একটা আপ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি চিত্রটা এখানে লক্ষ্য করি তো এখানে আসলো, এটাও আসলো, এটাও আসলো। হ্যাঁ, ভার্টেক্স দুইটার পরিবর্তন হবে না, একটার পরিবর্তন হবে। তো আমরা কি বললাম, প্রোটন থেকে নিউট্রন, তাহলে আমরা এখানে প্রোটনের থেকে নিউট্রন বানাতে গেলে কি করতে হবে, এই যে একটা আপ একটা ডাউন। তো এখানে একটা আপকে যদি ডাউন বানাইতে পারি তাহলেই কি হয়ে যাবে, নিউট্রনে পরিণত হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখি আপ। হ্যাঁ, এখানে আমরা পরিবর্তনটা করব। তো এখানে এই আপের কোনো পরিবর্তন হবে না, আপেই থাকবে। এই ডাউনেরও কোনো পরিবর্তন হবে না, এটা ডাউনেই থাকবে। কিন্তু এই একটা আপ এখানে যেহেতু আমি এই ভার্টেক্সের মধ্যে পরিবর্তনটা করব, এই আপটা কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে এখানে কয়টা ডাউন হলো, দুইটা ডাউন হলো একটা আপ হলো। তো দুইটা ডাউন আর একটা আপ মানেই তো নিউট্রন, আর এই দুইটা আপ এবং একটা ডাউন মানে হচ্ছে প্রোটন। তাহলে দুইটা আপ এবং একটা ডাউন মানে প্রোটন থেকে আমরা কি করলাম, এখানে নিউট্রনে পরিণত করে দিলাম। তো
এই যে পরিণতটা করলাম, আমরা যদি কোয়ার্কস লেভেলে দেখি আপ থেকে ডাউন হলো, তো আসলে এখানে কি নির্গত হলো, এখানে নির্গত হচ্ছে ডব্লিউ প্লাস বোসন। তো এই ডব্লিউ প্লাস বোসন তো বেশিক্ষণ স্থিতিশীল বা স্থায়ী থাকে না, সেটা ভেঙে যায়। সেটা ভেঙে আসলে কি উৎপন্ন করে, পজিট্রন উৎপন্ন করে, যেটা হচ্ছে ই প্লাস, আরেকটা উৎপন্ন করে হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনোর দিক কিন্তু বিপরীত হবে, হ্যাঁ, তাহলে এটা হবে নিউট্রিনো। তো এখানে কি ঘটলো, মূলত এখানে ঘটলো হচ্ছে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, মানে হচ্ছে একটা প্রোটন মিলে কি হয়ে গেল, এক নিউট্রন হয়ে গেল। তো নিউট্রন হওয়ার কারণে আমরা যদি এটা ভেঙে দেখি তাহলে আসলে কি হয়, একটা আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কে পরিণত হয়। এই আপ কোয়ার্ক যেহেতু ডাউন কোয়ার্কে পরিণত হচ্ছে, সেখানে নির্গত হয় ডব্লিউ প্লাস, এবং এই ডব্লিউ প্লাস ভেঙে উৎপন্ন করে পজিট্রন এবং নিউট্রিনো। তো এটাই যে প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে। তো সেক্ষেত্রে এই ডব্লিউ প্লাস থেকে আবার দুইটা জিনিস হয়, একটা হচ্ছে পজিট্রন আর একটা হচ্ছে নিউট্রিনো। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা সংক্ষেপে যদি বলি তাহলে কি বলতে পারি, যে একটি প্রোটন রূপান্তরিত হয় নিউট্রনে, তারপর নিউট্রন যেহেতু রূপান্তরিত হচ্ছে সেখান থেকে ডব্লিউ প্লাস বোসন কী হয়, নির্গত হয় বা বের হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ডব্লিউ প্লাসটা ভেঙে গিয়ে একটা পজিট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো উৎপন্ন করে। তো ব্যাপারটা এটাই। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এটা কিন্তু টাইম এবং স্পেসের মধ্যে ঘটনাটা ঘটে। তো এখানে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে টাইম স্পেস। তো এটার ক্ষেত্রেও টাইম এবং স্পেস চিত্রটা আঁকার সময় স্পেস টাইম। তো এখানে আমরা কি করলাম, দুটা জিনিস, একটা হচ্ছে এখানে কি কি উৎপন্ন হলো, ইউ থেকে উৎপন্ন হলো ইউডিটি, মানে হচ্ছে নিউট্রন থেকে প্রোটন উৎপন্ন হলো। এবার আমরা ইলেকট্রন গ্রাস বা ইলেকট্রন ক্যাপচার এই ব্যাপারটা দেখব। এটাও সেম, এখানে কি ঘটে, তো দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, মানে হচ্ছে ইলেকট্রন ক্যাপচার করে, হ্যাঁ, ওইখানে ইলেকট্রন ক্যাপচার করে। তো সেক্ষেত্রে আমরা এই চিত্রটা দেখতে পাই। তো এক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াসগুলো থাকে, যেগুলোর মধ্যে প্রোটন সংখ্যা বেশি থাকে, তো এক্ষেত্রে কি ঘটে, এক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে পড়ে যেহেতু প্রোটন সংখ্যা বেশি। তো এর সমাধান হিসেবে আমরা কি করতে পারি, ওই যে নিউক্লিয়াস নিজের কাছাকাছি অভ্যন্তরীণ শেলের, বা অভ্যন্তরীণ শেল তো সবচেয়ে কাছের শেল কোনটা, গ্যাস শেল। তো এই যে এখানে নিউক্লিয়াসটা থাকে না, এখানে নিউক্লিয়াসটা থাকে, তার চারপাশে ইলেকট্রনগুলো থাকে, তাই তো। এবার এখানে একটা ইলেকট্রন থাকলো, এটার ভিতরে কি হলো, প্রোটন সংখ্যা বেশি হয়ে গেল। তো প্রোটন সংখ্যা বেশি হয়ে গেলে এই নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে কি করবে, এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনগুলো, এগুলো কি করবে, এই কাচের শেল থেকে, কাচের শেল মানে প্রথম তো গ্যাস শেল, তাহলে গ্যাস শেল থেকে একটা ইলেকট্রন ক্যাপচার করে নিয়ে নিবে। তো সেক্ষেত্রে এই জায়গাটা খালি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তাই তো। এখান থেকে ইলেকট্রন সে নিয়ে নিল। তো যদি নিয়ে নেয় বা ইলেকট্রনকে টেনে নেয়, তো সেক্ষেত্রে প্রোটন ইলেকট্রনকে গ্রাস করলো, তখন কি হবে, ওইখানে নিউট্রন উৎপন্ন হবে এবং সাথে নিউট্রিনো নামক একটা কণা নির্গত হয়ে যাবে। তো অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রোটন ইলেকট্রন মিলে যায়, তৈরি হয় একটা নিউট্রন। প্রোটন আর ইলেকট্রন মিলে তৈরি হয় একটা নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত প্লাস, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত মাইনাস। তো একসাথে মিললে মোট চার্জ কি হয়ে যায়, জিরো হয়ে যায়, মানে চার্জ নিউট্রনের চার্জ তো নিরপেক্ষ, তাই চার্জ একেবারেই কি হয়ে যায়, ব্যালেন্সড হয়ে যায়। তো ল্যাপটন সংখ্যা কীভাবে সংরক্ষণ করব আমরা, এখানে ল্যাপটন সংখ্যা সংরক্ষণ করার জন্য এখানে দেখা যায় যে ল্যাপটন নাম্বার ঠিক রাখতে গ্রাসের সময় অবশ্যই একটা ইলেকট্রন নিউট্রনে নির্গত করতে হবে। তো এবার দেখব আমরা ল্যাপটন সংখ্যা সংরক্ষিত আছে কিনা। তো এই যে ইলেকট্রনটা, এটা হচ্ছে একটা ল্যাপটন। তো ল্যাপটন নাম্বার ঠিক রাখতে গ্রাসের সময় অবশ্যই কি করতে হয়, একটা ইলেকট্রন নিউট্রিনো নির্গত করতে হয়, যার ফলে এরা দুজন ব্যালেন্সড হয়ে যায়। আর এই ইলেকট্রন নিউট্রিনো এবং এই ইলেকট্রন একে অপরের বিপরীত, এই জন্য তীর চিহ্নগুলো হচ্ছে আমরা একটা ভিতরের দিকে দিছি আর একটা হচ্ছে বাইরের দিকে। তো পরমাণুর ভিতরে আসলে কি ঘটে, যে ইলেকট্রন গ্রাসের কারণে গ্যাস শেল থেকে একটা ইলেকট্রন কি হয়, হারায়া যায়, মানে সে নিয়ে নেয়। তো ওই শেলের ভিতরে তো একটা ইলেকট্রন আর পাওয়া যাবে না। তো ওই যে শেলটার ফাঁকা জায়গাটা থাকে, ওই ফাঁকা জায়গা পূরণ করতে অন্য কোনো একটা শেল থেকে কি হয়, ইলেকট্রনগুলা এখানে এসে পড়ে বা কাচের শেল থেকে আসে। তো ওই ফাঁকা স্থান পূরণ করতে আসে। তো ওই ফাঁকা স্থান পূরণ তো এমনি করবে না, যখন আসে তখন ওই ইলেকট্রনটা একটা রশ্মি নির্গত করে, ওই রশ্মিটাকে বলা হয় এক্স রে। আমরা এক্স রে সম্পর্কে জানি, যেটা হচ্ছে উচ্চতর লেভেল থেকে যখন কোনো একটা ইলেকট্রন নিম্নতর লেভেলে আসে, তখন কি হয়, সে একটা রশ্মি নির্গত করে, আর সেই রশ্মিটাকে বলা হয় এক্স রে রশ্মি বা অগার ইলেকট্রন। হ্যাঁ, ওই ইলেকট্রনটাকে বলা হয় অগার ইলেকট্রন।
তো কোয়ার্ক পর্যায়ে আমরা কি দেখতে পাই? কোয়ার্ক পর্যায়ে যখন আমরা দেখি যে একটা প্রোটন একটা নিউট্রনে পরিণত হচ্ছে, তো সেম আগেরটার মতোই এই যে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে হয় হচ্ছে প্রোটন, আর দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক মিলে হয় নিউট্রন। তো সেই ক্ষেত্রে এই দুইটা আপ কোয়ার্ক থেকে একটা ডাউন কোয়ার্ক বানাইতেই হবে। তাহলে এই আপ এবং ডাউন ঠিক রাখলাম, আর এই আপটাকে যদি ডাউন বানাই তো সেই ক্ষেত্রে আমাদের কি নির্গত হবে? ডব্লিউ মাইনাস। ডব্লিউ মাইনাস মানে কি? ডব্লিউ মাইনাস মানে হচ্ছে একটা বোসন। তো এখান থেকে একটা বোসন নির্গত হয়। এই ডব্লিউ মাইনাস বেশিক্ষণ স্থায়ী থাকে না। তো সেক্ষেত্রে এটা ভেঙে যায় এবং ভেঙে কি উৎপন্ন করে? একটা ইলেকট্রন এবং একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিন উৎপন্ন করে। তাহলে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা যদি আবার বলি তাহলে কি বলতে পারি যে নিউক্লিয়াস অভ্যন্তরীণ শেলের ইলেকট্রন হ্রাস করে, কারণ প্রোটন সংখ্যা বেশি, সেক্ষেত্রে সে অস্থিতিশীল হয়ে পড়ে এবং ওই চারপাশে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো মানে প্রথম কাছের যে শেলটা থাকে সেই শেল থেকে ইলেকট্রনগুলো গ্রাস করে নেয়। তো ওই গ্রাস করার ফলে ওইখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়। তো প্রোটন এবং ইলেকট্রন মিলে কি হয়? নিউট্রন হয় এবং সাথে একটা ইলেকট্রন নিউট্রিনও নির্গত হয়। তো পরমাণুর শেলে ফাঁকা সৃষ্টি হয়। তো ওই ফাঁকা সৃষ্টি হওয়ার কারণে ওইখানে একটা রে বা রশ্মি নির্গত হয়, যাকে বলা হয় এক্স রে বা অগার ইলেকট্রন নির্গত হয়। তো আর হচ্ছে কোয়ার্ক পর্যায়ে ঘটে হচ্ছে এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কে পরিণত হয়ে যায়, রূপান্তর হয়ে যায়, যার ফলে আমরা এই প্রোটন থেকে নিউট্রনটা পাই। দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক মানে নিউট্রন, এই যে এটা দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে একটা আপ এবং দুটো ডাউন কোয়ার্ক অর্থাৎ প্রোটন থেকে নিউট্রন পাওয়া যায়।